বন্ধুরা, কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং ২০২৬ সালে রাজ্যসভার আসনের জন্য আর দাবি জানাবেন না, এই একটি সিদ্ধান্তই দিল্লির রাজনৈতিক অন্দরমহলে বড়সড় নড়াচড়া তৈরি করেছে। কোনো বড় মঞ্চ, কোনো আনুষ্ঠানিক ভাষণ, কোনো জাঁকজমকপূর্ণ ঘোষণা ছাড়াই একটি সংক্ষিপ্ত সিদ্ধান্ত হঠাৎ করে প্রশ্ন তুলে দিয়েছে, এটা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি কংগ্রেসের ভেতরে বহুদিন ধরে চর্চিত এক গভীর রাজনৈতিক কৌশলের বাস্তব রূপ? রাজনীতিতে অনেক সময় শব্দের চেয়ে নীরব সিদ্ধান্ত বেশি শক্তিশালী ইঙ্গিত দেয়। এই সিদ্ধান্ত ঠিক তেমনই, কারণ দিগ্বিজয় সিং এমন একজন নেতা যিনি চাইলে আরও একাধিক মেয়াদ রাজ্যসভায় থাকতে পারতেন। দলেও তার সেই ক্ষমতা ও গ্রহণযোগ্যতা ছিল। তবু তিনি নিজেই নিজেকে সরিয়ে নিলেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিকে। গত কয়েক বছরে রাহুল গান্ধী বারবার একটি কথাই বলেছেন, কংগ্রেসের কাছে অভিজ্ঞতার ঘাটতি নেই, কিন্তু সেই অভিজ্ঞতাকে সঠিক জায়গায় ব্যবহার করা হয় না। মাঠের রাজনীতি, সংগঠন গড়া, ক্যাডার তৈরি, মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী যোগাযোগ, এই কাজগুলো বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে কংগ্রেস। দিগ্বিজয় সিংহের সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই সামনে এনে দাঁড় করাচ্ছে। রাজ্যসভা মানে দিল্লির ক্ষমতার অলিন্দ, নীতি নির্ধারণের কেন্দ্র, কিন্তু একই সঙ্গে এটি মাটির রাজনীতি থেকে অনেক দূরের এক মঞ্চ। আর ঠিক এই জায়গাতেই রাহুল গান্ধীর ভাবনায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। দিগ্বিজয় সিং শুধু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, তিনি মধ্যপ্রদেশ কংগ্রেসের দীর্ঘদিনের সংগঠক, আদর্শিক রাজনীতির প্রতিনিধি। ৯০-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত মধ্যপ্রদেশে কংগ্রেসের যে সাংগঠনিক ভিত্তি, তার বড় অংশই তার হাত ধরে তৈরি হয়েছে। তিনি জানেন কিভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হয়, কিভাবে ক্যাডার তৈরি করতে হয়, কিভাবে দীর্ঘ হাঁটা, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়। নর্মদা পরিক্রমা শুধুই একটি ধর্মীয় বা প্রতীকী যাত্রা ছিল না, সেটি ছিল একটি রাজনৈতিক বিনিয়োগ। প্রায় ১ বছর ধরে হাজার হাজার কিলোমিটার হেঁটে তিনি কংগ্রেসকে আবার মধ্যপ্রদেশে দৃশ্যমান করে তুলেছিলেন। সেই শক্তির ফলই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল, যখন দীর্ঘদিন পরে কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল। তবে সেই সরকার টেকেনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহ, বিধায়কদের দলবদল, বিজেপির কৌশলী পদক্ষেপ, সব মিলিয়ে কমলনাথ সরকারের পতন হয়। কংগ্রেসের কাছে সেটি ছিল একটি বড় রাজনৈতিক ধাক্কা। কিন্তু সেই ধাক্কা সত্ত্বেও ২০১৮ সালের ফলাফল দেখিয়ে দিয়েছিল, মধ্যপ্রদেশে কংগ্রেস এখনও শেষ হয়ে যায়নি। সেখানেই দিগ্বিজয় সিংহের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি ছিলেন সেই সেতু, যিনি পুরনো কংগ্রেস আর নতুন প্রজন্মের মধ্যে যোগাযোগ তৈরি করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় না গিয়ে তিনি কি করবেন? এখানেই রাহুল গান্ধীর তথাকথিত মাস্টার প্ল্যানের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। রাহুল গান্ধী বহুবার বলেছেন, কংগ্রেসের ভেতরে ২ ধরনের নেতা আছে। এক দল যারা মাঠে লড়াই করতে পারে, সংগঠন গড়তে পারে, আরেক দল যারা কেবল ক্ষমতার অলিন্দে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সমস্যা হচ্ছে, বহু ক্ষেত্রে এই ২ ধরনের ভূমিকাকে গুলিয়ে ফেলা হয়েছে। যারা মাঠে কাজ করার জন্য তৈরি, তাদের দিল্লিতে বসিয়ে রাখা হয়েছে, আর যারা দিল্লির রাজনীতিতে দক্ষ, তাদের জোর করে মাটির লড়াইয়ে নামানো হয়েছে। দিগ্বিজয় সিংহের সিদ্ধান্ত যেন এই ভুল সংশোধনের প্রথম বড় পদক্ষেপ। এটা শুধু একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একটি সাংগঠনিক বার্তা। বার্তাটা স্পষ্ট, যারা সংগঠন জানেন, যারা রাজ্যে রাজ্যে রাজনৈতিক প্রজন্ম তৈরি করেছেন, তাদের কাজ হবে মাঠে। আর যারা নতুন, যাদের মধ্যে আক্রমণাত্মক শক্তি আছে, যাদের মাধ্যমে নতুন ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব, তাদের সামনে আনা হবে নির্বাচনী লড়াইয়ে। এই মডেলটাই বিজেপির দীর্ঘমেয়াদী আধিপত্যের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য উত্তর। এই প্রেক্ষাপটে মধ্যপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে মধ্যপ্রদেশ কার্যত বিজেপির এক শক্ত ঘাঁটি। দীর্ঘদিন ধরে সেখানে বিজেপি ক্ষমতায়। প্রশাসন থেকে সংগঠন, সব ক্ষেত্রেই তাদের প্রভাব দৃঢ়। অনেকের চোখে মধ্যপ্রদেশ এখন গুজরাটের মতোই এক কঠিন রাজ্য, যেখানে কংগ্রেসের ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কিন্তু ইতিহাস বলছে, রাজনীতি কখনো স্থির থাকে না। ২০১৮ সালের ফলাফলই তার প্রমাণ। সেখানেই কংগ্রেসের আশা। বর্তমান বিজেপি সরকার, বিশেষ করে মোহন যাদবের নেতৃত্বে, একাধিক প্রশাসনিক প্রশ্নের মুখে পড়েছে। জনপ্রিয়তার দিক থেকে তিনি শিবরাজ সিং চৌহানের সমতুল্য হয়ে উঠতে পারেননি।
একের পর এক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ, জনস্বার্থের প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ, সব মিলিয়ে মধ্যপ্রদেশে একটি চাপা অস্বস্তি তৈরি হচ্ছে। এই অস্বস্তি কংগ্রেসের জন্য সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে চাই সংগঠন, চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানেই দিগ্বিজয় সিংহের মতো নেতাদের প্রয়োজন। জিতু পাটোয়ারির মতো নেতারা বর্তমানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে থেকে মাঠে কাজ করছেন, কিন্তু সংগঠনকে আরও গভীরে নিয়ে যেতে হলে অভিজ্ঞ হাত দরকার। দিগ্বিজয় সিং সেই অভিজ্ঞ হাত। রাজ্যসভায় থেকে বক্তৃতা দেওয়ার চেয়ে তিনি যদি জেলা, ব্লক, বুথ স্তরে সংগঠন গড়ার কাজে মন দেন, তাহলে তার প্রভাব অনেক বেশি হতে পারে। 2028 সালের বিধানসভা নির্বাচন এখনও অনেক দূরে, কিন্তু রাজনীতিতে সময় খুব দ্রুত চলে যায়। আজ যদি কাজ শুরু না হয়, কাল আর সুযোগ থাকবে না। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর জাতীয় প্রভাব। যদি মধ্যপ্রদেশে এই মডেল সফল হয়, তাহলে প্রশ্ন উঠবে, অন্য রাজ্যগুলোতে কেন নয়? গুজরাট, অসম, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার এই রাজ্যগুলোতেই কংগ্রেসের অস্তিত্বের লড়াই চলছে। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ভালো ফল করে জাতীয় ক্ষমতায় ফেরা সম্ভব নয়। হিন্দি বলয়ের রাজ্যগুলোতে সংগঠন না গড়তে পারলে কংগ্রেস জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাবে। সেখানেই এই কৌশলের গুরুত্ব। দিগ্বিজয় সিংয়ের সিদ্ধান্ত বিজেপির কাছেও একটি অস্বস্তির বার্তা, কারণ বিজেপি খুব ভালো করেই জানে, যদি কংগ্রেস সংগঠনকে সত্যিই অগ্রাধিকার দিতে শেখে, যদি অভিজ্ঞ নেতাদের মাটিতে নামায়, তাহলে দীর্ঘমেয়াদে লড়াই কঠিন হয়ে উঠবে। বিজেপির শক্তি কেবল নির্বাচনী প্রচারে নয়, তাদের সংগঠনের গভীরতায়। কংগ্রেস এতদিন সেই জায়গাতেই পিছিয়ে ছিল। এই সিদ্ধান্ত সেই দুর্বলতা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। তবে এখানেই শেষ নয়। কংগ্রেসের ইতিহাস বলে, ভালো পরিকল্পনাও অনেক সময় অভ্যন্তরীণ দ্বন্দ্বে আটকে যায়। গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের লড়াই, অহংকারের সংঘাত এসব নতুন নয়। দিগ্বিজয় সিংয়ের মতো নেতাকে যদি সত্যিই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রশ্ন থাকবে, দল কি তাকে পূর্ণ স্বাধীনতা দেবে? তার অভিজ্ঞতাকে কি সত্যিই কাজে লাগানো হবে, নাকি আবারও দিল্লির রাজনীতির টানাপোড়েনে বিষয়টি থমকে যাবে? এই মুহূর্তে কংগ্রেসের সামনে দুটি রাস্তা। একদিকে পুরনো অভ্যাসে ফিরে যাওয়া, যেখানে বড় সিদ্ধান্তগুলো কাগজে কলমেই থেকে যাবে। অন্যদিকে সত্যিকারের সাংগঠনিক পুনর্গঠন, যেখানে ক্ষমতার আকর্ষণের চেয়ে মাঠের লড়াইকে অগ্রাধিকার দেওয়া হবে। দিগ্বিজয় সিংয়ের সিদ্ধান্ত সেই দ্বিতীয় পথের দিকেই ইঙ্গিত করছে। এই সিদ্ধান্ত শুধু একজন নেতার অবসর নয়, এটি একটি পরীক্ষাও। পরীক্ষা এই প্রশ্নের, কংগ্রেস কি সত্যিই বদলাতে চাইছে, নাকি আবারও কিছুদিনের আলোচনা, কিছুদিনের জল্পনার পর সবকিছু আগের জায়গায় ফিরে যাবে? বিজেপির বিরুদ্ধে লড়াই কেবল স্লোগানে বা সামাজিক মাধ্যমে সম্ভব নয়। তার জন্য চাই সংগঠন, চাই ধৈর্য, চাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দিগ্বিজয় সিং সেই বিনিয়োগের প্রতীক হয়ে উঠতে পারেন। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই কৌশল কি বাস্তবায়িত হবে? রাহুল গান্ধীর এই ভাবনা কি দলের সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে, নাকি কংগ্রেসের চিরাচরিত অভ্যন্তরীণ দ্বন্দ্বই আবার বাধা হয়ে দাঁড়াবে? এই সিদ্ধান্তের প্রভাব শুধু মধ্যপ্রদেশে সীমাবদ্ধ থাকবে না, এর প্রতিধ্বনি শোনা যাবে দিল্লির ক্ষমতার অলিন্দেও। কারণ যদি কংগ্রেস সত্যিই সংগঠনের পথে হাঁটে, তাহলে বিজেপির জন্য লড়াই আর আগের মতো সহজ হবে না। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? দিগ্বিজয় সিংয়ের এই সিদ্ধান্ত কি কংগ্রেসের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, নাকি এটি আর 5টা রাজনৈতিক ঘোষণার মতোই সময়ের সঙ্গে হারিয়ে যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।